শেখ হাসিনা নিজে ফেরার ঘোষণা দিয়ে সব জায়গায় যেন হল্লা মাচিয়ে দিয়েছেন। সরকারের ভেতরে যেমন, সরকারের বাইরে তেমন, সব জায়গায় আলোচনা তো চলছেই। সবচেয়ে বড় কথা হচ্ছে সব জায়গায় ভয় আর আতঙ্ক তৈরি হয়েছে। সবচেয়ে বড় আতঙ্ক তৈরি হয়েছে কোথায় জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের সাঙ্গপাঙ্গদের ভেতর। ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কি করছেন এখন বলেন তো? সর্বোচ্চ রাষ্ট্রীয় প্রোটোকল এবং নিরাপত্তা নিয়ে তিনি তার 18 মাসের সরকারের সকল অপকর্মের পরও রয়ে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। উচ্চ আদালত থেকে শুরু করে গণমাধ্যম সবই তাকে ওয়াক ওভার দিয়ে দিচ্ছে। কিন্তু ইউনূস যে বসে নেই তার প্রমাণ হলো ইউনূস সেন্টারে প্রায় দিনই তার পুরনো সাঙ্গপাঙ্গদের নিয়ে বৈঠক করছেন ইউনূস। আর শেখ হাসিনা আসার ঘোষণা দেওয়ার পরে এই বৈঠক অতি সম্প্রতি হয়েছে আরো বড় পরিসরে। তারেক রহমানের সরকারকে চাপে রাখতে, আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে চাপে রাখতে, সবচেয়ে বড় কথা শেখ হাসিনার আশাকে ঠেকাতে জামায়াতকে, এনসিপিকে সঙ্গে নিয়ে ইউনূসের পরবর্তী চাল কি হতে পারে বলে আপনার ধারণা? আসুন কথা বলা যাক আজকে এই বিষয়ে। যতটুকু জানা যাচ্ছে তাতে ইউনূস আবার নড়াচড়া শুরু করেছেন, কিংবা তিনি ভয় পেয়েছেন শেখ হাসিনা আসার ঘোষণায়। তিনি আসলে বসে নেই। দেশে বিদেশে তিনি এবং তার দলবল তৎপরতা শুরু করেছে। গোপন বৈঠক করছেন ইউনূস সেন্টারে। সর্বশেষ বৈঠকটি হয়েছে এ সপ্তাহের শুরুতেই। জামায়াত শিবির থেকে শুরু করে ইউনূস সরকারের আমলের সুবিধাপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সেনা কর্মকর্তা সকলেই এই বৈঠকে ছিলেন। একটাই উদ্দেশ্য, শেখ হাসিনার প্রত্যাবর্তনকে ঠেকানো। এবং শেখ হাসিনা প্রত্যাবর্তন করলে তাদের কি অবস্থা হবে তা বুঝতেই পারছেন। তারেক রহমানের সরকার বিষয়টি জানে কি জানে না সে প্রশ্ন নয়। প্রশ্ন হলো এসব বৈঠক থেকে ইউনূস কি হাসিল করতে চাইছেন? তিনি রাষ্ট্রপতির পদ চান, নাকি তারেক রহমানের সরকারকে দেশে এবং বিদেশে চাপের ভেতরে রেখে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করতে না দিয়ে নিজের গুরুত্বটাকে আরো ধরে রাখতে চান, বাড়াতে চান, থাকতে চান সকল বিচার এবং জবাবদিহিতার ঊর্ধ্বে? বিশেষ করে শেখ হাসিনার ফিরে আসার ঘোষণায় কি ইউনূস মহলেও দৌড়ঝাঁপ চলছে কিনা সেটা এখন দেখার বিষয়। বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় ধোঁকাটি হলো অনেকে ভাবছেন ইউনূস অধ্যায় শেষ। বাস্তবে ইউনূস অধ্যায় শেষ হয়নি, বরং আরো বিপজ্জনক রূপে শুরু হয়েছে। ক্ষমতা ছেড়ে দেওয়ার পর একজন ব্যর্থ শাসকের স্বাভাবিক কাজ হওয়ার কথা ছিল নীরব থাকা, আত্মসমালোচনা করা, তদন্তের মুখোমুখি হওয়া। কিন্তু ইউনূস করছেন ঠিক তার উল্টো। তিনি বসে নেই, তিনি নীরব নন, তিনি সক্রিয়। ইউনূস সেন্টারে তার পুরনো নেটওয়ার্ক, আন্তর্জাতিক লবি, এনজিও, সুশীল বলয়, জামায়াত, এনসিপি ঘরানার রাজনৈতিক সুবিধাভোগীদের নিয়ে যে বৈঠকগুলো চলছে সেগুলো নিছক সৌজন্য সাক্ষাৎকার ভাববার কোনো কারণ নেই। গত 18 মাসে অবৈধ ইউনূস সরকার বাংলাদেশকে শুধু প্রশাসনিকভাবে ব্যর্থ করেনি, রাষ্ট্রের ভেতরের নিরাপত্তা কাঠামো, অর্থনীতি, স্বাস্থ্য ব্যবস্থা, পররাষ্ট্রনীতিকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তথাকথিত গণ অভ্যুত্থান বা বিপ্লবের নামে যে অরাজকতা তৈরি করা হয়েছিল তার রাজনৈতিক ফসল তুলছে ইউনূস, জামায়াত, এনসিপি, শিবির। রাজপথে জুলাই সন্ত্রাসীদের সহিংসতা ছিল দৃশ্যমান অংশ। নেপথ্যের প্রকল্প ছিল রাষ্ট্র ক্ষমতা দখল, আওয়ামী লীগকে রাজনীতি থেকে মুছে দেওয়া, মুক্তিযুদ্ধের শক্তিকে দুর্বল করা এবং বাংলাদেশকে আন্তর্জাতিক চাপের বন্দী বানানো। আজ তারেক রহমানের সরকার ক্ষমতায় আছে, কিন্তু তারা কি সত্যি ইউনূসের বিপরীত শক্তি? বাস্তবতা বলছে না। তারা ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ ছাড়া আর কিছু নয়। কারণ তারা ইউনূসের 18 মাসের কর্মকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত করছে না। তারা অসম চুক্তির জবাব চাইছে না। তারা স্বাস্থ্য খাতে শিশু মৃত্যুর দায় নির্ধারণ করছে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বরং তারা এখন অফিসিয়ালি করেছে। আর আদালত পর্যন্ত ইউনূস সরকারের কর্মকাণ্ড তদন্তের রিট খারিজ করে দিয়ে কার্যত দায় মুক্তির রাস্তা খুলে দিয়েছে। অর্থাৎ রাষ্ট্রের অর্থনীতি ধ্বংস হলো, স্বাস্থ্য সেবা বা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়লো, শিশুরা মরলো, বিদেশি চুক্তিতে দেশ বাধা পড়লো, কিন্তু কারো কোনো জবাবদিহিতা নেই। সবচেয়ে নির্মম অপরাধ ঘটেছে স্বাস্থ্য খাতে। হাম কোনো অজানা রোগ নয়, হাম প্রতিরোধযোগ্য। টিকা থাকলে শিশুরা বাঁচে, অথচ ইউনূসের প্রতিনিধি
রানা ফ্লাওয়ার্স স্পষ্ট করে বলছেন তারা 2024 থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত অন্ততপক্ষে 5-6টি চিঠি দিয়েছেন, অন্ততপক্ষে 10 বারের মতো সরকারের সঙ্গে এসব বিষয়ে আলোচনা করেছেন, বৈঠক করে সতর্ক করেছেন। এসব বৈঠকে তারা বলেছে বাংলাদেশ টিকা সংকটে পড়তে যাচ্ছে, অর্থাৎ বিপর্যয় দরজায় কড়া নাড়ছিল, আর ইউনূস সরকার দরজা বন্ধ করে বসেছিল। অথচ আপনাদের মনে থাকার কথা যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক ভলকার তুর্ক তার নির্দেশে সেনাবাহিনী কোনো তৎপরতা দেখায়নি বলে ইউনূস ক্ষমতায় বসেছিল। তার মানে এখন ইউনিসেফ এর সঙ্গে ইউনূসের বাহাস তৈরি হয়েছে, সম্পর্ক ধসে পড়েছে আন্তর্জাতিকভাবে। এটা খুব প্রণিধানযোগ্য। এখানে ইউনূস সরকারের ভুল নয়, অপরাধ হয়েছে। ইউনিসেফের পরীক্ষিত ব্যবস্থায় টিকা কেনার পথ বাদ দিয়ে উন্মুক্ত দরপত্রের সিদ্ধান্ত নেওয়া হলো। টিকা কি সিমেন্ট, রড, চেয়ার টেবিল? টিকা একটি বিশেষায়িত জীবন রক্ষাকারী পণ্য। এখানে সবচেয়ে সস্তা দর নয়, দরকার সময় মতো নিরাপদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিকা। কিন্তু শিশুদের জীবন যেখানে প্রশ্ন, সেখানে তারা স্বচ্ছতার নাটক করলো। আর হাজার হাজার কোটি টাকার বোয়িং চুক্তির ক্ষেত্রে সেই স্বচ্ছতা কোথায় গেল বাবা? বাংলাদেশকে যখন বিক্রি করে দেওয়া হলো আমেরিকার কাছে, তখন সেই স্বচ্ছতা কোথায় গেল? এই প্রশ্ন কে তুলবে বলেন? শিশুর টিকা কিনতে দরপত্রের অজুহাত, কিন্তু 14টি উড়োজাহাজ কিনতে কোনো দ্বিধা নেই। প্রায় 45,000 কোটি টাকার বোয়িং চুক্তি করা হলো এমন এক সময়ে যখন সরকার বিদায়ের মুখে। একইভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে এআরটি নামের অসম বাণিজ্য চুক্তি করা হলো নির্বাচনের আগ মুহূর্তে। 32 পৃষ্ঠার চুক্তিতে বাংলাদেশের উপর বাধ্যবাধকতার পাহাড় আর যুক্তরাষ্ট্রের উপর সামান্য দায়। বাংলাদেশের বাজার খুলে দেওয়া, হাজার হাজার পণ্যের শুল্ক ছাড়, দেশীয় শিল্পকে ঝুঁকিতে ফেলা, নীতি স্বাধীনতার উপর চাপ তৈরি করা, অন্য দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য করতে হলে অনুমতি নেওয়া, এগুলো কোনো সাধারণ বাণিজ্যিক সিদ্ধান্ত নয়, এগুলো রাষ্ট্রের ভবিষ্যৎ বন্ধক রাখার সিদ্ধান্ত। তাহলে প্রশ্ন হলো, ইউনূস এখন কেন সক্রিয় বলুন? কারণ তিনি জানেন শেখ হাসিনা ফিরে এলে তার ঘুম হারাম হয়ে যাবে, তার শাসনের হিসাব উঠবে। হামাক্রান্ত শিশুদের মৃত্যু, টিকা সংকট, স্বাস্থ্য খাতের ব্যর্থতা, অর্থনৈতিক অস্বচ্ছতা, অসম চুক্তি, বিদেশি স্বার্থে রাষ্ট্রীয় নীতির পরিবর্তন, এসবের জবাব ইউনূসকে দিতে হবে। তাই তিনি এখন নিজের নিরাপত্তার বলয় পুনর্গঠন করছেন, আন্তর্জাতিক লবিকে সক্রিয় করছেন, জামায়াত শিবিরকে রাজনৈতিকভাবে কাজে লাগাচ্ছেন, এনসিপিকে দিয়ে মাঠ তিনি তৈরি করাচ্ছেন আবারও। আর তারেক রহমানের সরকারকে এমন অবস্থায় রাখতে চাইছেন যাতে তারা ইউনূসকে ধরতেও না পারে, ছাড়তেও না পারে। হয়তো বঙ্গভবনে যাওয়ার জন্য চাপ দিচ্ছেন ইউনূস, কে জানে। আর বঙ্গভবনে গেলে নিশ্চয়ই শেখ হাসিনার আশাটা ঠেকাতে পারবেন তিনি। জামায়াত শিবিরের ভূমিকা এখানে সবচেয়ে বিপজ্জনক। তারা বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র ভাবনার ঐতিহাসিক শত্রু। আর জামায়াত শিবিরের সাথেই ডক্টর ইউনূসের সম্পর্কটা আপনারা চিন্তা করুন। 1971 সালে জামায়াতের অবস্থান ছিল পাকিস্তানি হানাদারদের পাশে। আজ তারা নতুন মুখোশ পরে রাষ্ট্রের ভেতরে ঢুকে আছে। ইউনূসের মতো আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য মুখ তাদের জন্য ঢাল, আর তারা ইউনূসের জন্য মাঠের শক্তি। এই আতাতকে ছোট করে দেখলে ভুল করবেন। ইউনূস সেন্টারের বৈঠকগুলো তাই শুধু রাজনৈতিক বৈঠক নয়, এগুলো দায় এড়ানোর বৈঠক, আন্তর্জাতিক চাপ তৈরি করার বৈঠক, ভবিষ্যতে বাংলাদেশকে অস্থির করে তোলার বৈঠক। লক্ষ্য একটাই, বাংলাদেশ যেন নিজের সিদ্ধান্ত নিজে না নিতে পারে, বাংলাদেশ যেন সার্বভৌম রাষ্ট্র না থেকে বিদেশি শক্তির নীতিগত পরীক্ষাগারে পরিণত হয়। আর ভেতর থেকে জামায়াত শিবির, এনসিপি এবং জুলাই সন্ত্রাসীদের মাধ্যমে মুক্তিযুদ্ধের রাজনৈতিক ধারাকে দুর্বল করা যায়। তারেক রহমানের সরকার ইউনূস যা চাইছে তাই করছে। আদালত আজ রিট খারিজ করতে পারে, গণমাধ্যম চুপ হয়ে গেছে। তারেক রহমানের সরকার ইউনূসকে দায় মুক্তি দিয়ে দিচ্ছে, কিন্তু হামের টিকা না পেয়ে যে শিশুরা মারা গেছে, তার মৃত্যু রাষ্ট্রের নথি থেকে মুছে যাবে না। অসম চুক্তির বোঝা জনগণের ঘাড়ে চাপলে তার দায় লুকোনো যাবে না। 41,000 কোটি টাকার হিসাব না থাকলে সেই প্রশ্ন চাপা থাকবে না। শেখ হাসিনার আসার ঘোষণা তাই ইউনূস শিবিরের মাথা খারাপ করে দিয়েছে, এবং
ইউনূস বাংলাদেশের ভবিষ্যৎকে নিয়ে আবার খেলা শুরু করেছেন। আমার বিশ্লেষণ বলছে ইউনূস বসে নেই, তিনি অপেক্ষা করছেন, ঘুঁটি সাজাচ্ছেন, আর এই ঘুঁটির খেলায় আছে বিদেশি লবি, জামায়াত শিবির, এনসিপি, জুলাই সন্ত্রাসী এবং তারেক রহমানের সরকারের ভেতরের কেউ। দেখা যাক কি হয়। জানিয়ে রাখলাম। ভালো থাকবেন সবাই।